যখন তুমি লং টার্মের জন্য কোথাও ইনভেস্ট করো আর মার্কেট হঠাৎ ফল করতে থাকে, ব্লাইন্ডলি লোকরা যেটা করে সেটা হচ্ছে অ্যাভারেজিং। এই অ্যাভারেজিংটা কি? সাপোজ তুমি কোনো একটা স্টক 100-তে বাই করেছো, এবার তোমার বাই করার পর স্টকটা যদি আরো নিচে যেতে থাকে, তখন তুমি আরো কিছু স্টক ওখানে বাই করতে থাকো। এর ফলে তোমার অ্যাভারেজ বাইং প্রাইস কমে যায়। তো তুমি ভাবো যে সস্তা পাচ্ছ, সস্তাটা তুমি আরো বেশি কিনে ফেলছো। আর যখনই তুমি এই সস্তায় বেশি স্টক কিনে ফেলছো, তোমার এক্সপেকটেশন কি থাকে এখান থেকে? তখন তুমি ভাবতে থাকো যে আমার অ্যাভারেজ বাইং প্রাইস তো কম, এবার যদি কালকে মার্কেট শুট আপ করে বা অনেক উপরে চলে যায়, তাহলে আমি অনেক হিউজ প্রফিট বানাবো, কেন আমি অনেক সস্তায় কিনেছি। কিন্তু মার্কেট কি তোমার এক্সপেকটেশন হিসাবে চলে? মার্কেট কারোর এক্সপেকটেশন হিসাবে চলে না। আর এই অ্যাভারেজিং করে অনেক বড় প্রফিট করার এক্সপেকটেশনটা কিভাবে তোমার স্টক মার্কেটের পোর্টফোলিওকে একটা বাজেভাবে হিট করে দিতে পারে, সেটা তুমি বুঝবেও না। আর এই জিনিসটা হয়তো যারা অনেকে ইনভেস্ট করে, বিগিনার অনেকেই এই জিনিসটা ভুল করে। হয়তো তোমরা যারা শুনছো, তোমরাও হয়তো এটা কখনো না কখনো করেছো। আর এটাও হতে পারে যে যারা অ্যাভারেজিং করেছো, হয়তো তাদের 1-2 বার প্রফিট দিয়েও দিয়ে। সবসময় মনে রাখবে, কোনো ভুল ডিসিশন থেকে যদি তুমি প্রফিট বানাতে পারো, সেটা নিয়ে কিন্তু খুশি হবে না। সে যদি তোমাকে একবার ভুল ডিসিশনে তোমার প্রফিট বানিয়ে দেয়, বাই লাভ যদি তুমি ধরো মার্কেট শুট আপ করে গেল, এরকম হতে পারে যে নেক্সট টাইম ও তোমাকে যত প্রফিট দিয়েছে সেটা তো ওর নিচে নিয়ে যাবে, তার সাথে সাথে তোমার ক্যাপিটালকেও ওয়াইপ আউট করে দেবে। তো মেক শিওর যেই প্র্যাকটিসটা তুমি করবে, কোনো ভুল প্র্যাকটিস থেকে যদি টাকা হয়, তুমি ওটাকে ভুল হিসেবেই কনসিডার করবে। তারা যেটা করে, তারা পিরামিডিং করে। এবার এই পিরামিডিংটা কি, সেই কনসেপ্টটা তোমাদেরকে আগে ক্লিয়ার করব। এবার যখনই তুমি কোনো বড় ইনভেস্টর দেখবে বা যারা অনেক বেশি ওয়েল জেনারেট করছে স্টক মার্কেট থেকে, তারা কিন্তু অ্যাভারেজিং করে কখনো ওয়েল জেনারেট করেনি। স্টক মার্কেট থেকে যদি তোমাকে ওয়েল জেনারেট করতে হয়, তোমাকে পিরামিডিং করতে হবে। এবং এই অ্যাভারেজিং এবং পিরামিডিং দুটো ঠিক অপোজিট কনসেপ্ট। কিভাবে পিরামিডিং কি, সেটা আমরা আজকেই ভিডিওতে বলবো। কিভাবে অ্যাভারেজিং এর জায়গায় পিরামিডিং করে লোকে ওয়েলথ বানাতে পারে, লোকে আরো বেশি প্রফিট জেনারেট করতে পারে, সেই জিনিসটাই আজকের ভিডিওতে আমি পুরো এন্ড অব্দি গিয়ে বলবো। তো যদি তোমরা এই চ্যানেলে নতুন হও, অবশ্যই ভিডিওটা এন্ড অব্দি দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হাই, আমি প্রতিমা ট্রেডার্স গুরুকুলের কো-ফাউন্ডার, আর আমি আমার এই চ্যানেলে খুব সহজভাবে বাংলা ভাষায় স্টক মার্কেটের ওপর ভিডিও আনি। আজকের টপিক হচ্ছে অ্যাভারেজিং অ্যান্ড পিরামিডিং, দুটোর মধ্যে ডিফারেন্স কি, কোনটা তোমার করা উচিত, কেন অ্যাভারেজিং অ্যাভয়েড করা উচিত। তো চলো ডিটেলে আজকের ভিডিওটা শুরু করা যাক। এবার প্রথমেই চলো ক্লিয়ার করে নিই অ্যাকচুয়ালি এই অ্যাভারেজিংটা কি। সাপোজ একটা স্টকের প্রাইস 100 টাকা, আর যখন স্টকটার প্রাইস 100 টাকা, তখন তুমি ওখানে 10,000 টাকা ইনভেস্ট করেছো। তার মানে 100টা তুমি শেয়ার কিনেছো ওই স্টকে। এবার কালকে ধরো ওই স্টকটার প্রাইসটা নিচে এলো এবং স্টকের প্রাইস হয়ে গেল 90 টাকা। তখন তুমি ভাবছো যে এখন এর প্রাইসটা 90 টাকা হয়ে গেছে, সস্তায় আছে, আরো আমি 100টা স্টক কিনে নিই। এবার তখন তুমি আবার অ্যাভারেজিং করে আরো 100টা স্টক কিনে নিলে। এখন তোমার কাছে টোটাল 200টা স্টক কেনা আছে, যার অ্যাভারেজ প্রাইস গিয়ে দেখাচ্ছে 95। প্রথমবার তুমি 100তে কিনেছিলে, এখন তুমি 90তে কিনেছো, যেটার অ্যাভারেজ গিয়ে দাঁড়াচ্ছে 95। তো 95 রুপিসে তুমি 200খানা স্টক কিনেছো। এবার একটা জিনিস ভেবে দেখো, যখন তুমি ফার্স্ট টাইম স্টকে ইনভেস্ট করছিলে, যখন 100 টাকা প্রাইস ছিল, তুমি কি এটা ভেবে ইনভেস্ট করেছিলে যে প্রাইস নিচে যাবে? তুমি এক্সপেক্ট কি করেছিলে? অ্যাজ পার তোমার অ্যানালাইসিস, অ্যাজ পার তোমার সিস্টেম, তুমি এটাই ভেবেছিলে যে এই স্টকটা উপরে যাবে, আমি 100তে বাই করছি, উপরে 110-এ গেলে বা 112-তে গেলে তুমি ওখানে এক্সিট করে দেবে। তো যখন নেক্সট ডে প্রথমেই স্টকটা 100 থেকে 90-এ এসে গেল, তোমার এটা বোঝা উচিত যে এটা তোমার অলরেডি একটা লুজিং স্টক। তুমি যে আবার এখানে টাকা ঢালছো, তুমি এখানে একটা লুজিং স্টকেই টাকা ঢালছো। অলরেডি যেটা তুমি ভেবে রেখেছিলে যে এটা উপরে যাবে, সে নিচে যাচ্ছে, সেইখানে তোমার কিছু করার না থেকে তুমি আবার নিচে টাকা ঢালছো যে আরো কিছু কিনে নি। তো এখানে তুমি যে ইনভেস্টটা করছো, তুমি এখানে একটা লুজিং স্টকে ইনভেস্ট করছো। এবার সিম্পল একটা এক্সাম্পল দিয়ে করে দিই, নাম্বার দিয়ে তোমরা বুঝলে আরো ভালোভাবে বুঝবে যে কিভাবে অ্যাভারেজিংটা তোমাকে আরো বেশি ট্রাভেলে ফেলতে পারে। এবার চলো কিছু নাম্বারসের এক্সাম্পল দিয়ে বুঝে নিই কিভাবে অ্যাভারেজিংটা তোমাকে আরো বেশি ট্রাভেলে ফেলতে পারে। তো চলো স্ক্রিনে গিয়ে দেখলে তোমাদের আরো বেশি বুঝতে সুবিধা হবে। সাপোজ একটা স্টকের দাম এখন 100 টাকা রয়েছে। এবার যখন ওই স্টকের প্রাইস 100 টাকা রয়েছে, তখন ভাবছো তুমি ওই স্টকে ইনভেস্ট করবে, তুমি 100টা কোয়ান্টিটি ওই স্টকের বাই করবে। তো সাপোজ 100টা স্টকস তুমি কিনলে, যেখানে পার স্টকের প্রাইস এখন চলছে 100 টাকা। তো তুমি এখানে 100 × 100 মানে 10,000 টাকা টোটাল ইনভেস্ট করলে ফার্স্ট টাইম। এবার তারপর তুমি দেখছো নেক্সট ডেতে স্টকের প্রাইস আরো নিচে নেমে গেছে,
স্টকের প্রাইস 100 থেকে 90 হয়ে গেছে। এবার তখন তুমি ধরো ভাবছো তুমি 100টা স্টক আবার কিনলে 90 টাকা হিসাবে। তো এখন তুমি কত ইনভেস্ট করলে? 90 ইন্টু 100, 9,000 টাকা। এবার তারপরে তুমি দেখছো 2-3 দিনে আবার স্টকের প্রাইস 90 থেকে 80-তে নেবে। তখন তুমি ভাবছো আমি তো আরো সস্তায় পাচ্ছি, তো আরো কিনে নি। যখন তুমি দেখছো 80-তে স্টকের প্রাইস চলছে, তখন তুমি ডিরেক্টলি আরো 200 খানা কোয়ান্টিটি কিনে নিলে। তো ধরো তুমি 200 খানা স্টকস কিনলে 80 টাকা হিসাবে। তো টোটাল হিসাবে তোমার এখানে পড়লো 16,000 টাকা। তো এই পুরো স্টকে এখন তোমার ইনভেস্টমেন্ট কত আছে? ফার্স্টে 100 করে কিনেছিলে 10,000 টাকার মাল, তারপরে 90 করে কিনেছিলে 9,000 টাকার মাল, তারপরে 80 করে কিনলে 16,000 টাকার মাল। টোটাল ইনভেস্টমেন্ট তোমার এখানে 10,000 প্লাস 9,000 প্লাস 16,000, যেটা গিয়ে দাঁড়াচ্ছে 35,000 বা 35,000-এর কাছাকাছি। তো এখন তোমার এই স্টকে আমরা দেখবো অ্যাভারেজ প্রাইস কি দাঁড়াচ্ছে। তুমি তো এখানে অ্যাভারেজিং করছো যাতে পার স্টকের প্রাইস তোমার এখানে আরো সস্তা হয়। এবার টোটাল তোমার ইনভেস্টমেন্ট দাঁড়াচ্ছে 35,000। এবার টোটাল কোয়ান্টিটি যদি দেখো 100 প্লাস 100 প্লাস 200, 400 কোয়ান্টিটি। এবার অ্যাভারেজ প্রাইস তুমি কিভাবে বার করবে? টোটাল ইনভেস্টমেন্ট বাই যতগুলো কোয়ান্টিটি তোমার কেনা আছে। তোমার এখানে টোটাল ইনভেস্টমেন্ট 35,000 আর টোটাল কোয়ান্টিটি 400, তো যেটা গিয়ে ক্যালকুলেট করে দাঁড়াচ্ছে 87.50। তো এখন তোমার পার স্টকে যে অ্যাভারেজ প্রাইসিং দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 87.50। এবার তুমি খুব খুশি হচ্ছ যে এবার আমি অনেক সস্তায় অনেক মাল পেয়ে গেছি। এবার তুমি এই জিনিসটা ভেবে রাখো, যদি তুমি 100-তে বাই করতে আর তোমার যদি স্টপ লস 95-এ থাকতো, তাহলে অলরেডি যখন স্টকটা 95-এ এসেছিল তুমি 100 খানা কোয়ান্টিটি 5 টাকা করে স্টপ লস দিয়ে টোটাল 500 স্টপ লসে তুমি স্টক থেকে বেরিয়ে যেতে। সাপোজ তোমার স্টপ লস যদি থাকতো 95-এ, ফেয়ার এনাফ 100-তে তুমি বাই করছো আর 95-এ তোমার স্টপ লস থাকছে, যথেষ্ট ফেয়ার এনাফ। তো তোমার ওখান থেকে তুমি 500 টাকা স্টপ লস দিয়ে তুমি বেরিয়ে যেতে, তার সাথে সাথে তুমি ওই টাকাটা দিয়ে অন্য জায়গায় তুমি ইনভেস্টও করতে পারতে, ট্রেডও করতে পারতে। কিন্তু এখানে যেহেতু কন্টিনিউ তুমি অ্যাভারেজিং করতে গেছো, যেখানে তোমার 5 টাকা পার স্টকে স্টপ লস যেত, এখানে তুমি দেখো এখানে অলরেডি তুমি কত টাকা অলরেডি লসে রয়েছো। এখন অলরেডি তোমার অ্যাভারেজ প্রাইস, এবার এখনকার কেস যদি দেখো, এখনকার প্রাইস কি জানি, কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 80। কারেন্ট লাস্ট আমি যখন বাই করেছিলাম তখন 80 চলছিল। আর তোমার অ্যাভারেজ বাইং প্রাইস কত হয়েছে? 87.5। তার মানে 7.5 রুপিস পার স্টক তোমার যেটা দাঁড়াচ্ছে 7.5 মাল্টিপ্লাই 400। তো এখানে গিয়ে, তো এইখানে যদি একটু ভালো করে ক্যালকুলেট করে বুঝবে, অলরেডি তুমি 3,000 টাকার লসে বসে আছো। যখন তুমি শুধু অ্যাভারেজিং বাই করছো, তখন অলরেডি যখন স্টকের প্রাইস 80, তখন অলরেডি তুমি কিন্তু 3,000-এর লসে বসে আছো। আর যদি তুমি এই জিনিসটাই 95-এ স্টপ লস দিয়ে বেরিয়ে যেতে, তো 500 টাকা স্টপ লস নিয়ে বেরিয়ে তুমি এখন অন্য ট্রেডে হয়তো প্রফিট বানিয়েও নিতে। কিন্তু যেহেতু জাস্ট বিকজ তুমি এখানে ভাবছো যে অ্যাভারেজিং করতেই থাকবো অ্যাভারেজ করতে করতে, অলরেডি যেই টাইমে তুমি 80 টাকা হিসেবে বাই করবে সেই টাইমে তুমি 3,000 টাকার লসে বসে রয়েছো। তো বুঝতে পারছো, জাস্ট বিকজ তুমি ভাবছো যে স্টক নিচে যেতেই থাকবে, আমি অনেক আরো সস্তায় মাল কিনবো, কিন্তু তুমি বুঝবেও না কি হবে, তোমার লসটাও কন্টিনিউ বাড়তে থাকবে। এইভাবে যখনও তুমি বারবার অ্যাভারেজিং করতে থাকছো, স্টক নিচে যাচ্ছে আর তুমি অ্যাভারেজ করছো, তুমি বুঝতেও পারছো না তুমি নিজের জন্য কত বড় একটা ট্রাভেল নিয়ে আসো। তুমি এই টাইমে যদি তোমার একটা জিনিস শুধু বেঁচে থাকে, তোমার বাস বেঁচে থাকছে হোপ। তুমি বাস এটাই হোপ করছো অনেক নিচে যাচ্ছে, স্টক তো উপরে যাবেই, আজ নয়তো কাল উপরে তো যাবেই, যখন উপরে যাবে তখন টাকা বানাবো। কিন্তু দেখো এইভাবে তুমি 3,000 টাকা করে তুমি যদি আরো নিচে যায় আরো অ্যাভারেজে বাই করো, তুমি কত বড় নিজের জন্য ট্রাভেল ক্রিয়েট করছো। হয়তো তুমি ভাবছো যে আমি জানি যে, হয়তো তুমি এটা ভাবছো যে স্টক মার্কেটের স্টক তো আজ নয়তো কাল তো উপরে যাবেই, তো আমি যদি অ্যাভারেজিং করতে থাকি, যখন ও উপরে যাবে আমি যদি বসে থাকি, ধরো 1 বছর 1.5 বছর বসে থাকছি, আমার তো প্রফিট হবেই। কিন্তু ভেবে দেখো, যতই ফান্ডামেন্টালি স্ট্রং স্টক হোক না কেন, যতই ভালো স্টক হোক না কেন, এরকম অনেক স্টক আছে যেগুলোর নিফটি 50 স্টকও আছে, যেরকম ইয়েস ব্যাংক, রিলায়েন্স কমিউনিকেশন, এগুলো এত বড় বড় স্টক, স্টিল ওরা কিন্তু নিচে ধসে গেছে। প্রচুর বড় বড় ইনভেস্টার্স একদম তলিয়ে গেছে বাস এই জন্য। ইয়েস ব্যাংক, রিলায়েন্স কমিউনিকেশন, এইসব স্টকগুলো যদি নিচে কন্টিনিউ নেমে চলেই যেতে থাকে, তাহলে তুমি কি ভাবছো, যতই না ফান্ডামেন্টালি স্ট্রং তুমি স্টক ভাবো না কেন, সেই স্টকও কিন্তু নিচে চলে যেতে পারে। তো বেটার অলওয়েজ স্টপ লস হিসাব করে রাখো। তুমি সুইং ট্রেডার হও, তুমি ইনভেস্টিং করো, তুমি লং টার্ম ট্রেড করো, তুমি ডে ট্রেড করো,
যেই ট্রেডই করো না কেন, এটা সবসময় তোমার মাথায় ক্লিয়ার হওয়া উচিত যে তুমি কতটা স্টপ লস নেবে, তুমি কতটা স্টপ লস নিতে কমফোর্টেবল। যদি তুমি এতটা কমফোর্টেবল হয় তাহলে ততটা স্টপ লস নাও। যদি তুমি 2% স্টপ কমফোর্টেবল হও অফ ইউর ক্যাপিটাল, যদি তুমি 10% অফ ইউর ক্যাপিটাল কমফোর্টেবল হও, তো 10% অফ ইউর ক্যাপিটাল স্টপ লস নাও। কিন্তু মেক শিওর কি তুমি স্টপ লস হিসাব মতো নাও। যদি স্টপ লস না নিয়ে বারবার অ্যাভারেজিং করতে থাকো, তো এইরকম যে এক্সাম্পলস গুলো দিলাম, হতে পারে যেই স্টকে তুমি নিয়েছো সেটাও এই একটা এক্সাম্পল মতো হয়ে যাবে। এবার একটা কথা বলি, তাহলে অ্যাভারেজিং যদি এতই খারাপ হয়, লোকজন কেন বলে অ্যাভারেজিং? কোন টাইমে অ্যাভারেজিং করা উচিত এবং কোন স্টকে করা উচিত সেটাও ছোট্ট করে বলে দিই। সাপোজ কোনো একটা নিউজ এলো, সাপোজ আজকে মোদি বা ট্রাম্প কিছু একটা অ্যানাউন্স করলো, ফর দ্যাট অ্যানাউন্সমেন্ট স্টকটা ফান্ডামেন্টালি স্ট্রং, কিন্তু স্টিল ফর দ্যাট অ্যানাউন্সমেন্ট কালকে গিয়ে স্টকটা অনেকটা নিচে পড়লো। আর পার্টিকুলার ওই স্টকটা না, ওভারঅল মার্কেটই যদি ধরো কোনো নিউজের জন্য নিচে পড়তে থাকে, তখন যদি তুমি সস্তায় কিছু পাও, তখন তুমি সেখানে অ্যাভারেজ করতে পারো। মানে আমি এটা বলতে চাইছি, পার্টিকুলার একটা স্টক যদি কোনো নিচে না পড়ে, যদি ধরো ওভারঅল মার্কেট কন্ডিশন বা ওভারঅল কোনো নিউজের জন্য কোনো যদি স্টকটা নিচে আসে, যদি সে ফান্ডামেন্টালি স্ট্রং থাকে, তাহলেও তখন সেইখানে গিয়ে তুমি বাই করতে পারো। কিন্তু জাস্ট বিকজ স্টকটা কন্টিনিউ নিচে চলেই আসে, তুমি বারবার বারবার অ্যাভারেজিং করছো, সেটা একটা গুড প্র্যাকটিস কখনোই না। আর এই যে অ্যাভারেজিং যেটা আমি বললাম, যে ধরো কোনো নিউজের জন্য স্টকটা নিচে পড়েছে, এটাও শুধুমাত্র টপ 200 কোম্পানিজের মধ্যেই যদি কোনো কোম্পানি হয় যেটা ফর দ্যাট ডে কোনো অ্যানাউন্সমেন্টের জন্য স্টকটা কিছুটা নিচে এলো, তুমি ওখানে বাই করলে। কিন্তু সেটা ছাড়া মিড ক্যাপ স্মল ক্যাপে তো কখনোই অ্যাভারেজিং এর রিস্ক নেওয়াই উচিত না, কখনো উচিত না। আর সবসময় এটাই উচিত, আমি যেটা মনে করি, যে নিজের স্টপ লস ঠিক করো, সেই স্টপ লসের নিচে আলো, তুমি ট্রেড থেকে বেরিয়ে যাও, তোমারও হেডেক শেষ, তোমার ক্যাপিটালের ওপরও কোনো রিস্ক থাকবে না। কেন, সবসময় এটা খেয়াল রাখবে, কোনো একটা স্টক যদি 50% নিচে যায়, ধরো 100 টাকার একটা স্টক যদি 50% নিচে পড়ে যায়, তার প্রাইস হয়ে দাঁড়াবে 50। এবার 50 টাকা থেকে ওকে যদি আবার 100 টাকায় ফিরে যেতে হয়, ওকে কিন্তু তখন 50% গেন করলে হবে না, ওকে কিন্তু তখন 100% গেন করতে হবে। 50 টাকা থেকে 100% উপরে গেলে তখন গিয়ে আবার 100 টাকায় গিয়ে দাঁড়াবে স্টকটা। তো ভাবো, নিচে পড়ার টাইমে কিন্তু হুড়ুর করে পড়ে যাবে, কিন্তু নিচ থেকে যদি আবার তুমি যেখানে কিনেছিলে ফার্স্ট প্রাইস, ধর তুমি 100-এ কিনেছিলে, ওইখানে পৌঁছাতে গিয়ে গেলে কিন্তু স্টকটাকে 100% রিটার্ন আবার দিতে হবে। বোঝা গেল? সাপোজ তুমি 100 টাকায় প্রথমে কিনেছিলে, এবার যখন ও আবার নিচে 50% চলে এলো, তুমি 50-এ গিয়ে আরো অ্যাভারেজিং করে দিলে, তখন কিন্তু ওকে আবার 100-এ যেতে গেলে কিন্তু ওকে আবার 100% গ্রো করতে হবে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। এবার এই স্টপ লসের জন্য সবার উপর আলাদা আলাদা রুল থাকতে পারে। যেরকম আমি যেটা বিলিভ করি এবং আমি যেটা ইউজ করি, সেটা হচ্ছে 1% অফ মাই ক্যাপিটাল পার স্টক। যদি কোনো স্টক আমি নিচ্ছি, তো 1% অফ মাই ক্যাপিটাল আমি সেখানে স্টপ লস নিয়ে প্রেফার করি। কেউ 2% অফ ইউর স্টপ লস নিয়েও প্রেফার করে, কিন্তু 2%-এর বেশি আমি প্রেফার করি না পার স্টকে, যে 2% অফ মাই পোর্টফোলিওর বেশি আমি স্টপ লস নেওয়া। তো ওই অবধি 2% অফ মাই পোর্টফোলিও স্টপ লস যতটা হয় সেটা আমি হ্যান্ডেল করতে পারবো, কিন্তু তার থেকে বেশি আমি এটা রিস্ক নিতে চাই না। তো এইভাবে সবাই সবার নিজের ক্যাপাসিটি হিসেবে স্টপ লস মেজার করতে পারে এবং সেই হিসাবে ডিসাইডও করতে পারে যে তারা কতটা স্টপ লস নিতে কমফোর্টেবল। এবার এতক্ষণ তো আমরা বললাম অ্যাভারেজিং এর কনসেপ্ট, এবারে আসছে স্মার্ট কনসেপ্ট, যেটা হচ্ছে পিরামিডিং। এই পিরামিডিং এর কনসেপ্টটা কি? পিরামিডিং হচ্ছে এক্স্যাক্টলি অ্যাভারেজিং এর অপোজিট। অ্যাভারেজিং যেরকম কোনো স্টক তুমি লুজিং স্টকে গিয়ে বেট করছো, যে স্টকটা নিচে যাচ্ছে অলরেডি, ওটা একটা লুজিং স্টকে তুমি বেট করছো, ওখানে আবার কিনছো। পিরামিডে এক্স্যাক্টলি তার অপোজিট। কোনো উইনিং স্টক, সাপোজ তুমি 100-তে বাই করেছো, সেই স্টকটা 100 থেকে 110-এ গেছে, অলরেডি তুমি বুঝতে পারছো স্টকটা তোমার ফরে গেছে, ওটা একটা উইনিং স্টক, তখন তুমি 110-এ গিয়ে অল্প কোয়ান্টিটি আবার বাই করছো। আবার যদি 110 থেকে স্টকটা 125-এ যায়, ওখানে গিয়ে তুমি আবার অল্প কিছু কোয়ান্টিটি বাই করছো। অ্যাভারেজিং যেরকম নিচে নিচে যেতে থাকে, অলরেডি লুজিং স্টকেও নিচে গেলে সেখানে গিয়ে বাই করতে থাকে, এখানে পিরামিডিং এ এক্স্যাক্ট অপোজিট। ও উইনিং স্টক যদিও তোমার ফরে যেই দিকে আছে সেদিকে যদি যেতে থাকে, সেখানে স্টেপ বাই স্টেপ বাই করতে থাকে। বোঝা গেল মেন কনসেপ্ট? তো বোঝা গেল মেন ডিফারেন্স অফ অ্যাভারেজিং অ্যান্ড পিরামিডিং। পিরামিডিং এর যেটা মেন কনসেপ্ট এবং যে মেন যেটা এর সুবিধা বা লাভ, সেটা এটাই হচ্ছে, সাপোজ তুমি বেসে একটা কোয়ান্টিটি সেট করে রাখলে, তারপর যখন ও উপরে যাচ্ছে সেখানে তুমি অল্প অল্প কোয়ান্টিটি বাই করছো। যদি ও সার্টেন অ্যামাউন্ট, ধর 10% বা 15% মুভ দিয়ে দেয়, তুমি যদি ডিসাইড করো ওখানে গিয়ে একটা ছোট কোয়ান্টিটি তুমি বাই করছো, তো সেখানে গিয়ে তোমার স্টপ লস ও ট্রেল হচ্ছে। ওখান থেকে যদি স্টকটা একটু উপরে গিয়ে নিচে আসে, তখন তুমি তোমার ট্রেল স্টপ লসে অল্প
স্টপ লস দিয়ে বেরিয়ে যাচ্ছ, আর যদিও উপরে চলে যেতে থাকে পিরামিডিং এর পর, তাহলে ও তোমাকে হিউজ প্রফিট রিটার্ন দিবে। তো এইখানে যদি নিচে আসে সেখানেও তুমি ট্রেল স্টপ লস হিসেবে অল্প স্টপ লস দিয়ে বেরিয়ে যেতে পারছো, আর যদিও উপরে যেতে থাকে তাহলেও তোমার কাছে একটা হিউজ প্রফিটের অপশনও তোমাকে দিয়ে দিচ্ছে। আর ক্যাপিটাল অ্যালোকেশনেরও তুমি তোমার হিসাবে একটা রুল বানিয়ে নিতে পারো। যেরকম ধরো বেসে যখন ইনিশিয়াল মোমেন্টে তুমি 50% বাই করলে, তারপরে তুমি ধরো 10% উপরে গেল, সেখানে তুমি 30% আরো বাই করলে, তারপরে ধরো আরো উপরে গেল, সেখানে গিয়ে তুমি 20% বাই করলে। তো বেসে 50, তারপরে গিয়ে তুমি 30, মানে 50+30 অলরেডি তোমার 80 হয়ে যাচ্ছে, তারপরে 15 এন্ড তারপরে 5। এরকম 4টে লেভেলে তুমি ভাঙতে পারো, বা কেউ চাইলে 3টে লেভেলেও ভাঙতে পারো, 50, 30, 20। তো এগুলো লোকের ওপর ডিপেন্ড করে। কেউ চাইলে 1 লেভেল পিরামিডিংও করতে পারো, জাস্ট ফার্স্টে তুমি 80% করে নিলে, তারপর তুমি বাকি 20% বাই করলে, বা 50-50ও করতে পারো। এই যে পিরামিডিং এর অ্যালোকেশন রুল যেগুলো আছে, সেগুলো সবার উপরে আলাদা আলাদা করে কাজ করছে। সবাই ব্যাকটেস্ট করে দেখতে পারো কার কোনটা হিসাবে কাজ করছে। কেউ 2 লেভেল পিরামিডিং করতে চাইছো, কেউ 3 লেভেল পিরামিডিং করতে চাইছো। তো সেগুলো সবার উপর ডিফারেন্ট ডিফারেন্ট, কেউ কেউ যেটা চুজ করতে পারে। কিন্তু কনসেপ্টটা মেন এটাই যে বেস লেভেলে তুমি বেশি কোয়ান্টিটি কিনে নিলে, তারপরে যখনই একটা সার্টেন অ্যামাউন্ট চলে যেতে থাকবে, কেন স্টকের প্রাইস সবসময় সোজা উপরে যায় না, হালকা উপরে যাবে, ধরো হালকা নিচে এলো, সুইং লো বানালো, আবার যখন উপরে যাওয়া শুরু করবে ওখানে ধরো তুমি বাই করলে। এরকম করতে করতে তুমি বাই করতে পারো, বা একটা সার্টেন পার্সেন্টেজ তুমি ডিসাইড করতে পারো যে স্টকটা যখন 10% মুভ দেবে তখন তুমি করবে, বা এম এর কাছে এসে সাপোর্ট নেবে তখন তুমি ওখানে পিরামিডিং করবে। এইগুলোর স্ট্র্যাটেজিতে তোমার উপর ডিপেন্ড করছে তুমি কোন হিসাবে, কোন ডিল হিসাবে কোন জায়গাটা পিরামিডিং করবে। কিন্তু কনসেপ্ট হচ্ছে এটাই, যখন উইনিং স্টক যেগুলো থাকে, যেগুলো অলরেডি উপরে যেতে থাকে, সেগুলো স্টেপ বাই স্টেপে আমরা ছোট ছোট কোয়ান্টিটি অ্যাড করতে থাকি। তো এখানে প্রফিটও হওয়ার পার্সেন্টেজ অনেক বেড়ে যায়, চান্সেসও অনেক বেড়ে যায়। আর যদি স্টকটা নিচে আসে, তোমার যে স্টপ লস যেটা রয়েছে ট্রেল স্টপ লস, সেখানে গিয়ে তোমাকে ছোট স্টপ লস দিয়ে তুমি ট্রেড থেকে বেরিয়ে যেতে পারো। এটা হচ্ছে মেন কনসেপ্ট। চলো এবার স্ক্রিনে পিরামিডিং এর একটা এক্সাম্পল দিয়ে দেখাই। নাম্বার দেখে বুঝলে তাহলে হয়তো তোমাদের বুঝতে আরো সুবিধা হবে যে পিরামিডিং কি করে তোমাদের ফরে কাজ করতে পারে, বা তোমাদেরকে প্রফিট হওয়ার চান্সও বাড়াতে পারে। তো সাপোজ ধরো কোনো একটা স্টকের প্রাইস 100 রয়েছে, তো ওই টাইমে ওই তুমি স্টকে গিয়ে 100 খানা বাই করলে, তো তোমার এখানে ইনভেস্টমেন্ট কত হবে? 100 ইন্টু 100, 10,000। এবার স্টকটার প্রাইস যখন 100 থেকে উপরে গিয়ে 150 গেল, কি বলেছিলাম পিরামিড সবসময় তোমার ফরে যাবে যখন তোমার যখন উইনিং ট্রেড অলরেডি প্রুভ হয়ে যাবে, ওইখানে গিয়ে বাকি বাই করতে থাকবে। ধরো যখন 150 গেল, তখন গিয়ে তুমি সেখানে 30 কোয়ান্টিটি বাই করলে, তো 150 ইন্টু 30 কত হবে? তোমার সেকেন্ড টাইম যেটা ইনভেস্টমেন্ট গিয়ে দাঁড়ালো 4,500। তারপরে ধরো 150 থেকে স্টকটা আবার উপরে গেল, 200 গেল, তখন তুমি গিয়ে 15 শেয়ার বাই করলে অ্যাট 200। 200-এ গিয়ে যখন তোমার হচ্ছে, তখন তোমার ইনভেস্টমেন্ট হচ্ছে 3,000। যখন 250-তে গেল, তখন তোমার ইনভেস্টমেন্ট হচ্ছে 1,250। তো এখানে তোমার টোটাল ইনভেস্টমেন্ট কত হচ্ছে? 10,000 প্লাস 4,500 প্লাস 3,000 প্লাস 1,250, মানে 18,750। তোমার টোটাল 18,750 এখানে তোমার ইনভেস্টমেন্ট রেট। এবার টোটাল ইনভেস্টমেন্ট গিয়ে দাঁড়াচ্ছে আমার 18,750। আর টোটাল শেয়ার কত রয়েছে? টোটাল এখানে আমার কোয়ান্টিটি যদি হিসাব করো 100 প্লাস 30 প্লাস 15 প্লাস 5, এটা গিয়ে আমাদের 150 দাঁড়াচ্ছে। এবার এটা একটা জিনিস দেখো, এখানে তোমার টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে 18,750। এবার তোমার প্রফিট কত হয়েছে? যে ফার্স্টে যে তুমি 150 খানা শেয়ার কিনলে, যেটা তো যখন ও 250 অব্দি গেছে, তো সেই 100 খানা শেয়ারে তোমার 150 টাকা করে প্রফিট হয়েছে। 100 থেকে 250, 150। তারপরে তুমি যখন প্রাইস 150 গেছে, তুমি 30 খানা শেয়ার কিনেছো, তো 150 থেকে 250 ডিফারেন্স কত হচ্ছে? 100। তো 30 ইন্টু 100। তারপরে 15 খানা শেয়ারে তুমি কিনেছো 200-তে, সেটা 250 অব্দি গেছে, তার মানে তোমার গিয়ে দাঁড়াচ্ছে 50 টাকা পার ট্রেড প্রফিট হয়েছে, 15 ইন্টু 50। তারপরে তুমি 5টা শেয়ার কিনেছো যেটা 250-তে, এবার আমি 250-তেই ক্যালকুলেট করছি যে ওর কত হয়েছে। ধরো 250-তেই আমার এক্সিট হবে, তো 250-তে যদি হয় তাহলে কোনো ওখানে এই 5টা তোমার এক্সাক্ট কোনো প্রফিট হয়নি, 0 ইন্টু 5, তাহলে সেটা গিয়ে দাঁড়াচ্ছে, দেখো একটু যদি ভালো করে ক্যালকুলেট করো, তোমার টোটাল 18,750 তোমার প্রফিট হচ্ছে যদি তুমি পিরামিডিং করো। এবার ধরো তুমি পিরামিডিং করোনি, তুমি টোটাল 100 খানা কোয়ান্টিটি একবারে বাই করে নিয়েছো, তখন গিয়ে তোমার যেটা প্রফিট হতো, তোমার যদি 250 অব্দি প্রাইস যেত, সেটা গিয়ে দাঁড়াতো 25,000। প্রফিট কত হতো? 25,000 মাইনাস 10,000, কারণ 10,000 তোমার ইনভেস্টমেন্ট ছিল। এখানে তোমার প্রফিট হতো 15,000। কিন্তু যেহেতু তুমি পিরামিডিং করেছো সেম জিনিসে, এখানে তোমার প্রফিট হয়েছে 18,750। তো বোঝা যাচ্ছে কিভাবে
তুমি জাস্ট সিম্পল ওয়েতে তোমার হয়তো দেখে এখানে মনে হচ্ছে 18,750, কিন্তু এটা 15,000, কিন্তু এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স। এটা ছোট নাম্বার বলে তোমার এরকম মনে হচ্ছে, যখন তুমি বড় নাম্বারে গেম খেলবে, বড় লটে ট্রেড করবে, তখন কিন্তু পিরামিডিংই একমাত্র জিনিস যেটা তোমাকে ওয়েলথ জেনারেট করে দিতে পারে। এবার সাপোজ ধরো তোমার এই প্রাইসটা 250 থেকে গিয়ে 200-তে নেমে গেল। যদি ধরো 250-তে তুমি লাস্ট বাই করেছিলে, ওখান থেকে যদি 200-তে নেমে গেল এবং 200-তে তোমার স্টপ লস লাগানো রয়েছে, যদি তুমি পিরামিডিং করো তাহলে তোমার এক্সিট প্রাইস কি হবে 200-তে? টোটাল 150 খানা কোয়ান্টিটি 30,000, যেখানে তোমার প্রফিট কত হবে তাহলে? 30,000 মাইনাস আমার ইনভেস্টমেন্ট কত ছিল? 18,750। তো এখানে 11,250 তোমার প্রফিট হচ্ছে। আর যদি তুমি পিরামিড না করো, যদি তুমি 200-তে করো, 100-তে বাই করেছিলে, 200-তে তোমার এক্সিট হচ্ছে, তোমার এখানে 20,000 টোটাল ভ্যালু। তো তোমার এখানে প্রফিট হচ্ছে 20,000 মাইনাস 10,000, যেটা গিয়ে দাঁড়াচ্ছে 10,000। তো বোঝা যাচ্ছে দুটো ক্ষেত্রে কি হবে, পিরামিডিং তোমাকে কিন্তু বেশি প্রফিট দিচ্ছে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো কিভাবে ক্যাপিটাল সেভ রেখে অ্যাভারেজিং না করে জাস্ট এর অপোজিট পিরামিডিং করে তুমি উইনিং ট্রেড নিতে পারো এবং সেখান থেকে বেশি প্রফিটও তুমি জেনারেট করতে পারো। আর একটা জিনিস যেটা আমি বলবো, সেটা যে কোনো স্টক হতে পারে, হয়তো সেই স্টকটা তোমাকে আগে অনেকবার প্রফিট দিয়েছে, তো তুমি এটা ভাবছো যে এই স্টকটা যতই না নিচে যাক আমি বাস প্রাইস অ্যাভারেজিং করতেই থাকবো। তো সেটা করো না, কোনো স্টকের সাথে মায়া লাগিও না যে আচ্ছা এটা আমার খুব ভালো স্টক, এ আগে আমাকে এত প্রফিট দিয়েছে, আমাকে সবসময় প্রফিট দেবে, এরকম মায়া কোনো স্টকের পিছনে লাগিও না। জাস্ট নিজে দেখো, ফান্ডামেন্টাল দেখো, টেকনিক্যালস দেখো। যদি তুমি ইনভেস্টমেন্ট করো তুমি দুটোই দেখো, যদি তুমি ট্রেডিং করো ডিরেক্ট তুমি টেকনিক্যালস দেখেই ট্রেড করো। তো জাস্ট এইগুলো দেখে তুমি সেই স্টকে ট্রেড নাও, আর সবসময় ইউজ করো একটা স্টপ লস। আর যেভাবে আমি পিরামিডিং বললাম সেটাকে একবার ট্রাই করতে পারো, যে পিরামিডিং এ কিভাবে হেল্প করবে তোমাকে বড় প্রফিট বানিয়ে দেওয়ার জন্য। তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে লিখতে ভুলো না। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।